নমস্কার, অল্টারনেট স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 25শে এপ্রিল 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা বলছে, রিনাউন্ড বেঙ্গলি পোয়েট শঙ্খ ঘোষ হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি। হি রিসিভড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইন হুইচ ইয়ার? অর্থাৎ প্রখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষ সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কোন বছর? অপশান এ 2011, অপশান বি 2017, অপশান সি 2016, অপশান ডি 2014। আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি 2016। এছাড়াও আমরা শঙ্খ ঘোষ সম্পর্কে আরও কিছু জেনে নেব। শঙ্খ ঘোষ পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2011 সালে। এছাড়াও তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, সরস্বতী সম্মান পেয়েছিলেন, সাহিত্য একাডেমি আবারও পেয়েছিলেন ট্রান্সলেশনের জন্য, কন্নড় ভাষার একটা বই নাটকের ট্রান্সলেশনের জন্য, যেটার নাম দেওয়া আছে এখানে তালেরান্ডা। আর দেশিকোত্তম পুরস্কার পেয়েছিলেন বিশ্বভারতী থেকে। প্রত্যেকটার সালগুলোও দেওয়া আছে এবং কোনটা কী জন্য পেয়েছিলেন সেগুলো বইয়ের নাম দেওয়া আছে। সাহিত্য একাডেমি পেয়েছিলেন বাবরের প্রার্থনা বইয়ের জন্য 1977-এ। 1989-তে পেয়েছিলেন ধুম লেগেছে হৃৎকমলে বইয়ের জন্য রবীন্দ্র পুরস্কার। আমাদের এইগুলো মনে রাখলে যথেষ্ট, থেকে বেশি কোশ্চেন আসবে না। মোস্টলি পদ্মভূষণটা বেশি ইম্পর্ট্যান্ট এবং জ্ঞানপীঠটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের জ্ঞানপীঠের উত্তরটা হয়ে গেল 2016 এবং পদ্মভূষণ 2011। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, যেটাকে ন্যাশনাল লোকাল সেলফ গভর্নমেন্ট ডেও বলা হয়, ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে? তাহলে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে কবে পালন করা হয়, প্রতি বছর কবে পালন করা হয়? অপশান এ 22শে এপ্রিল, অপশান বি 24শে এপ্রিল, অপশান সি 24শে মার্চ, অপশান ডি 23শে এপ্রিল। কোনটা উত্তর হবে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি 24শে এপ্রিল। এই দিনগুলো সম্পর্কে আমরা আরও কিছু বাড়তি তথ্য জেনে নেব। যেমন যে দিনগুলো এখানে দেওয়া ছিল, 22শে এপ্রিল কী ডে? 22শে এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, যেটাকে আমরা আর্থ ডেও বলি। এছাড়া 23শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডেও ওখানে। এবং 24 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে। টিবি হচ্ছে টিউবারকিউলোসিস, যেটাকে আমরা যক্ষ্মা বলি। চলে যাব নেক্সট কোশ্চেনে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা, অ্যাজ দ্য পার্ট টাইম চেয়ারম্যান অ্যান্ড অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ এইচডিএফসি ব্যাঙ্ক? তাহলে আরবিআই কাকে নিযুক্ত করেছে পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে এবং অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কোন ব্যাংকের? এইচডিএফসি ব্যাংকের। তাহলে এখন এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান কে, যাকে আরবিআই নিযুক্ত করেছে? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি আদিত্য পুরী, অপশান সি অতনু চক্রবর্তী, অপশান ডি শশীধর জগদীশন। কোনটা উত্তর হবে? এখানে উত্তর হয়ে যাবে অপশান সি অতনু চক্রবর্তী। এই কোশ্চেনটা সম্পর্কে আমরা আরও বাড়তি কিছু জেনে নেব। যেমন অ্যাজ অফ নাও এইচডিএফসি ব্যাঙ্ক, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1994 এর আগস্টে। তাহলে এইচডিএফসির প্রতিষ্ঠা সালটা 1994, এটা আমাদের মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইচডিএফসি হচ্ছে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে অ্যাজ অফ নাও মানে এখনও পর্যন্ত, আজ পর্যন্ত এই টাইমে দাঁড়িয়ে ভারতের সবথেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হলো এইচডিএফসি, যার প্রতিষ্ঠা হয়েছিল 1994 এর আগস্ট মাসে। তো আমাদের এখানে যেটা প্রশ্ন ছিল যে এইচডিএফসির এখন চেয়ারম্যান এবং অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে, যেটার উত্তর হয়েছে আমাদের অতনু চক্রবর্তী। এই অতনু চক্রবর্তী আসলে আগে ছিলেন ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি। ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি ছিলেন অতনু চক্রবর্তী, যাকে আরবিআই এখন এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। এছাড়াও
এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান তো হয়ে গেল, এইচডিএফসি ব্যাংকের সিইওকে, এইচডিএফসি ব্যাংকের সিইও হচ্ছে শশীধর জগদীশন। শশীধর জগদীশন ইজ দ্য সিইও অফ এইচডিএফসি ব্যাংক। এছাড়াও কী জেনে নেবো আমরা এখানে যেগুলো লেখা আছে। শক্তিকান্ত দাস ইজ দ্য 25th গভর্নর অফ আরবিআই। তাহলে শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআই এর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 25তম গভর্নর। হি ইজ দ্য ফার্স্ট নন ইকোনমিস্ট গভর্নর অফ আরবিআই। তাহলে ইনি হচ্ছেন প্রথম গভর্নর যিনি ইকোনমিস্ট নন। এর আগে আরবিআই এর যত গভর্নর ছিলেন তারা সবাই কিন্তু ইকোনমিস্ট ছিলেন। শক্তিকান্ত দাস এই প্রথম যিনি কোনো ইকোনমিস্ট নয়, অথচ তিনি আরবিআই এর গভর্নর হয়েছেন। এই শক্তিকান্ত দাস অ্যাকচুয়ালি আইএএস অফিসার। এছাড়াও তিনি 15th ফাইন্যান্স কমিশন, এই 15তম ফাইন্যান্স কমিশনের মেম্বার ছিলেন। আর অপশানে আরও একজনের নাম ছিল, তার সম্পর্কে আমরা জেনে নেব, আদিত্য পুরী। আদিত্য পুরী হচ্ছেন এইচডিএফসি ব্যাংকের আগের এমডি ছিলেন, মানে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তিনি এখন রিটায়ার করেছেন। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ এই সংস্থা হ্যাজ রিভাইজড ডাউন ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার, FY মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2020। তাহলে 2022 সালের যে রিভাইজড রেট তারা জিডিপির সেটা ফোরকাস্ট করেছে, সেটা কত এখানে এটা জানতে চাইছে। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ হ্যাজ রিভাইজড ডাউন ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 রিয়েল জিডিপি গ্রোথ ফোরকাস্ট টু। তাহলে রিভাইজ ডাউন করেছে, তার মানে আগে কিছু একটা বলেছিল, এখন সেটাকে আবার কমিয়ে দিয়েছে। তো সেটা কত বলেছে? অপশান এ 10.4, নাকি অপশান বি 10.1, অপশান সি 8.5, অপশান ডি 7.6%। কোনটা উত্তর হবে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি 10.1%। এর আগে যখন এই রিপোর্টটা প্রকাশ করেছিল তখন এরা বলেছিল 10.4, যেটাকে এখন কমিয়ে বলছে 10.1। এই সম্পর্কে আমরা আরও কিছু জেনে নেব। এখানে স্টেট ব্যাংক তাদের নিজেদের যে গ্রোথ প্রজেকশন 2020-21 সালে রিপোর্ট প্রকাশ করেছিল জিডিপির, সেটা ওরা 10.4% বলছে জিডিপি গ্রোথ হবে, যেটা ওরা আরও কিছু দিন আগে ওরা বলেছিল 11% হবে, 11%, সেটাকে ওরা এখন কমিয়ে আবার 10.4 বলেছে। আর ইন্ডিয়া রেটিংস, ভারতের জিডিপি গ্রোথ, সেটা আগে বলেছিল 10.4, যেটা অপশান এ আছে, সেটাকে এখন বলছে 10.1। তাহলে আমাদের উত্তর এখানে 10.1। এছাড়াও বলছে কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF যেটা, সেটা ভারতের ইকোনমিক গ্রোথ রেট সেটা 2021 সালের জন্য সেটা জানিয়েছে কত, ইকোনমিক গ্রোথ রেট কত হতে পারে, 12.5, এটা IMF জানিয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। হুইচ IT মেজর হ্যাজ অ্যানাউন্সড ইটস কমিটমেন্ট টু অ্যাচিভিং নেট জিরো গ্রিনহাউস গ্যাস emissions by 2040 in line with the objective of Paris Agreement to cap temperature rise to 1.5 degree C। এটার বাংলা হচ্ছে যে কোন আইটি কোম্পানি, মেজর মানে এখানে বড় কোম্পানিগুলোর মধ্যে কোন মেজর আইটি কোম্পানিটা তারা কমিটমেন্ট করেছে নেট জিরো গ্রিনহাউস গ্যাস এমিশন বাই 2040, মানে 2040 সালের মধ্যে তারা তাদের যে গ্রিনহাউস গ্যাসের এমিশন মানে নির্গমন, সেটাকে নেট জিরোতে নিয়ে আনবে। এটা প্যারিস এগ্রিমেন্টের যে চুক্তি, প্যারিস চুক্তির অবজেক্টিভটাকে সামনে রেখে তারা এইটা কমিটমেন্ট করেছে, এই প্রতিশ্রুতি দিয়েছে। সেটা কোন আইটি কোম্পানি? তারা টেম্পারেচার যে গ্লোবাল টেম্পারেচার রাইজ, যেটা গ্লোবাল ওয়ার্মিং, সেটার জন্য তারা এই টেম্পারেচার কমানোর জন্য, যাতে পৃথিবীর তাপমাত্রা কম থাকে, তারা এই গ্রিনহাউস গ্যাসগুলোকে এমিশন কমানোর চেষ্টা করছে। সেটা কোন কোম্পানি এই প্রতিশ্রুতি দিয়েছে? অপশান এ টেক মাহিন্দ্রা, অপশান বি ইনফোসিস, অপশান সি TCS, নাকি অপশান ডি উইপ্রো? আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি উইপ্রো। উইপ্রো সম্পর্কে আমরা আরও কিছু জেনে নেব। উইপ্রোর পূর্বে নাম ছিল ওয়েস্টার্ন ইন্ডিয়ান পাল্ম রিফাইন্ড অয়েল
লিমিটেড, পাল্ম মানে তাল, তো ওয়েস্টার্ন ইন্ডিয়া পাল্ম রিফাইন্ড অয়েল লিমিটেড এর প্রথম অক্ষরগুলো নিয়েই উইপ্রো নামটা এসছে। প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ প্রেমজি, প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, কর্ণাটকে। এখন চেয়ারম্যান হচ্ছে রশিদ প্রেমজি, ইম্পর্টেন্ট খুবই, এবং সিইও থিয়ারি ডেলাপোর্টে। এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, সুইডেন হ্যাজ টপড দ্য গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স অ্যামং 115 কান্ট্রিজ, report released by World Economic Forum. What is India's position in Global Energy Transition Index? তাহলে সুইডেন টপ করেছে কিসে? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে 115টা দেশের মধ্যে। যে রিপোর্টটা রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা পেশ করা যে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, তাতে ভারতের র্যাঙ্ক কত? এখানে উত্তর হবে অপশান এ 74th, নাকি অপশান বি 87th, নাকি অপশান সি 76th, নাকি অপশান ডি 142nd। উত্তর হয়ে যাবে পি 87th। 87তম স্থান অধিকার করেছে ভারত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে। এর আগের বছর ভারতের র্যাঙ্ক ছিল 74, অর্থাৎ 2020-তে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ছিল 74 এবং 2019-এ ছিল 76, আর এবছর আরও অনেক বেড়ে গিয়ে হয়েছে 87th, 87। এখানে আমরা আরও একটা জিনিস জেনে নেব যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের কলোনিতে। 142 হলো ভারতের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হলো 142, এটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হ্যারি পটার্স অথর উইল রিলিজ এ নিউ বুক ফর চিলড্রেন টাইটেল দ্য ক্রিসমাস পিগ দিস অটাম। হু ইজ দ্য অথর অফ হ্যারি পটার? তাহলে হ্যারি পটারের যে অথর, তিনি বাচ্চাদের জন্য এই অটমে আর একটা বই রিলিজ করবেন, বইটার নাম ক্রিসমাস পিগ, দ্য ক্রিসমাস পিগ, এই বইটা রিলিজ করবেন। হ্যারি পটারের সেই লেখকের নাম কি? অপশান এ জে কে রাউলিং, অপশান বি রোয়াল্ড ডাল, অপশান সি চার্লস ডিকেন্স, অপশান ডি লুইস ক্যারল। উত্তর হয়ে যাবে অপশান এ জে কে রাউলিং। জে কে রাউলিং হ্যারি পটারের রাইটার, লেখিকা। এখান থেকে আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে, লুইস ক্যারল হচ্ছে অপশান ডি, যেটা লুইস ক্যারল হলো অ্যালিস অ্যান্ড দ্য ওয়ান্ডারল্যান্ডের রাইটার। চলে যাব নেক্সট কোশ্চেনে, হুইচ ইউনিয়ন মিনিস্টার হ্যাজ লঞ্চড দ্য স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম? তাহলে কোন কেন্দ্রীয় মন্ত্রী যিনি লঞ্চ করেছেন স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম? স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছেন? অপশান এ নীতিন গডকরি, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি পীয়ূষ গোয়েল, অপশান ডি প্রকাশ জাভড়েকর। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি পীয়ূষ গোয়েল। এনাদের সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেশান দেখে নেব। পীয়ূষ গোয়েল হচ্ছেন, কী মন্ত্রী আছেন এখন পীয়ূষ গোয়েল? মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। হর্ষবর্ধন এখন কিসের মন্ত্রী? হর্ষবর্ধন হলেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্টার অফ আর্থ সায়েন্স। নীতিন গডকরি কিসের মন্ত্রী এখন? নীতিন গডকরি মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, সব থেকে ইম্পর্টেন্ট, আর মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটাকে আমরা এমএসএমই বলি, সেটারও মন্ত্রী নীতিন গডকরি। এরপরে আছে প্রকাশ জাভড়েকর, তিনি কিসের মন্ত্রী? প্রকাশ জাভড়েকর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এছাড়াও মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এবং মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ। তাহলে সবকটাই ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, এগুলোকে আমাদের সবকটাই মনে রাখতে হবে, এই মিনিস্ট্রিগুলো এবং তার মন্ত্রীগুলোকে। নেক্সট কোশ্চেন দেখব,
হু ইজ দ্য কো ফাউন্ডার অফ অ্যাডোবি, যেটা আমরা অ্যাডোবি রিডার যেটা আমরা ইউজ করি, সেই অ্যাডোবি রিডার। তো অ্যাডোবির কো ফাউন্ডারকে অ্যান্ড ডেভেলপার অফ পিডিএফ হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি। তাহলে অ্যাডোবির কো ফাউন্ডার মানে এনার সঙ্গে আরও কেউ ছিলেন, কেউ বা কারা, যারা একই সাথে মিলে এই অ্যাডোবি ফাউন্ড করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন। এছাড়াও ডেভেলপার অফ পিডিএফ, ডেভেলপার মানে অ্যাকচুয়ালি কোনো কিছুকে এখানে প্রোগ্রামিংগুলোকে যেমন ডেভেলপ করে সেরকম প্রোগ্রামার অ্যাকচুয়ালি। তো এই পিডিএফের ডেভেলপারও ছিলেন তিনি এবং অ্যাডোবির কো ফাউন্ডার ছিলেন। তিনি কে, যিনি এখন রিসেন্টলি মারা গিয়েছেন সম্প্রতি? অপশান এ জন ওয়ার্নক, অপশান বি চার্লস গেস্কি, অপশান সি পল জি অ্যালেন, অপশান ডি স্টিভ জবস। কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশান বি চার্লস গেস্কি। চার্লস গেস্কি ছিলেন অ্যাডোবির কো ফাউন্ডার এবং ডেভেলপার অফ পিডিএফ, যিনি সম্প্রতি মারা গিয়েছেন। এবং চার্লস গেস্কি যে কো ফাউন্ডার ছিলেন, তাহলে আরও সঙ্গে কে ছিল এই অ্যাডোবির ফাউন্ডার? অপশান এতে যে নামটা আছে জন ওয়ার্নক ছিলেন এই অ্যাডোবির কো ফাউন্ডার। এই জন ওয়ার্নক এবং চার্লস গেস্কি এরা দুজন মিলে অ্যাডোবি ফাউন্ড করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তাহলে জন ওয়ার্নক, চার্লস গেস্কি এরা দুজন হচ্ছেন অ্যাডোবির ফাউন্ডার এবং এদের মধ্যে মারা গিয়েছেন চার্লস গেস্কি। এছাড়া পল অ্যালেন হলেন উইন্ডোজের কো ফাউন্ডার, আর স্টিভ জবস হলেন অ্যাপেলের কো ফাউন্ডার। চলে যাব পরের কোশ্চেনে। ইটালি হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট এভার মেগা ফুড পার্ক প্রজেক্ট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ ইটালি ভারতের কোন রাজ্যে মেগা ফুড পার্ক প্রজেক্ট শুরু করেছে? ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারতে মেগা ফুড পার্ক প্রজেক্ট শুরু করেছে ইটালি। তো সেটা কোন রাজ্য? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি ইউপি, অথবা অপশান ডি তামিলনাড়ু। আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ গুজরাট। গুজরাট সম্পর্কে আমরা দেখে নেব। গুজরাটের এখন কারেন্ট সিএম হচ্ছে বিজয় রূপানি, গভর্নর আচার্যদেব ভিরাট। আর গুজরাটের রাজ্যসভা সিট হচ্ছে 11টা, লোকসভা সিট 26টা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই পর্যন্তই। আমরা এবার থেকে প্রত্যেক দিন চেষ্টা করব এরকম মোস্ট ইম্পর্টেন্ট 10টা বা 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার। তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেখানে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারো। এই পিডিএফগুলো সব ওখানে আমি দিয়ে রাখবো। ওকে, আজকের মতো টাটা।